আমি যতই বলি ভূত নেই, ওসব সব গাজার কলকে। কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত। আমার কাছে এসে দেখুক না বাছা ধন, আমি নিজেই তার ঘাড় মটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আর এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে, সেদিন আর চ্যা ভ্যাঁ করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নৌকা ব্র্যান্ড শিখেই তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেসটা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই অমন ষাঁড়ের মতো চাচাবি? এর মানে কি? কেসটা রাগে ভো ভো করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরল। বললে, আহা, চড়ছিস কেন? সবাই তো পেলা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি। কেসটার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছালো। আমি বললাম, বাজে। বাজে? তবে শোনো, শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করো। কিন্তু কেসটা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতেই কেসটা হাড় কেপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সবসময় পরের ঘাড় ভেঙে খাওয়ার তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙাড়া আর জলযোগে সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের উপর একার সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বলে, তবে শোন। বছর তিনেক আগের কথা, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কানলার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে। খাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমনই আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশালদার এক বর্ষা রাত্রিরে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল, গ্রামশুদ্ধ লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজখাই গলা, খিটখিটে মেজাজ। বাড়িতে কাক বসলে হার্টফেল করত। বিড়ালে কুকুরে পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায় জব্বলপুর না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছে। বাড়িতে পুরো একাই থাকতো। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেটাই পাহারা দিত। এমন বিতিখিচ্ছিরি লোক যে বিতিখিচ্ছিরি সময়ে মারা যাবে তাতে সন্দেহ কী। সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি। এমন সময় ডাক এলো, মোড়া পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বাঞ্ছা ভুকুড়ি করে বললে, আরে শোন না বাবু, পরে যত খুশি বকর বকর করিস। কেষ্টা বললে, ঠিক। তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নিঘাত ভস্ম করে ফেলতো। বাঞ্ছা বলে চলল, কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়, যতই খিটখিটে বদখত লোক হোক না কেন। মানুষ হিসেবে তো একটা কর্তব্য আছে। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। কেউ কাপা গলায় বলেছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে। কাজে আমাদের 4 জনকেই কাঁদ দিতে হলো। দুজনের দুহাতে দুটো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মোড়া। মুখুজ্জেদের নরেশ আক্ষেপ করে বলল, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মোড়েও একখানা খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপি টিপি আর সনসনে বৃষ্টির হাওয়ার মধ্যে পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতো অন্ধকার। গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানর মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাটে ছটফট করে ফাটছে লণ্ঠনের চিমনি। পা পিছলে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে। বলো হরি, হরি বল। চেঁচাতে চেঁচাতে চললাম 4 জনে। কাঁধের উপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো
এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাট জ্বালানো লোকটা। মাঝে মাঝে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা চারজনেই নয়, বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুড়ুল কাঁধে আসছিল পেছনে পেছনে কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক গায়ের নিচে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়িঘর কিচ্ছু নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাংলার বন। সেখানে একখানা টিনের চালাঘর। অবশ্য চারিদিকে তার দেওয়াল ফেওয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় 15 ধাপ। এখন বর্ষার জ্বরে 3-4খানা মাত্র জেগে রয়েছে। ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম, এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবানো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রাও হবে, তাছাড়া এ সুবিধেও আছে যে আর কাউকে ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের বন্দোবস্ত করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে, সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো? লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার উপর। কথার ফাঁকে ফাঁকে মরাটার দিকে নজর রাখছি আমরা। শেয়াল টেয়ালে এসে টেনে না নেয়, সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীত স্বরে নরেশ বলল, মরাটা একটু নড়ল না? আমরা বললাম, দেখ তোর চোখের ভুল। খানিক পরে পটলা বললে, মরাটা সত্যিই কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমন বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বলল, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। আবার মিনিট কয়েক কাটতে না কাটতেই আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনে অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যিই একটু করে নড়ে জলের নিচে নেমে যাচ্ছে। ও কি ও কি! আমি, নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বললে, উত্তর ভেতুর ডিম সব, পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে। দাঁড়া, আমি তুলে নিয়ে আসি। মোড়া তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিল, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করে মড়াটা আরও নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দুহাতে মড়াটাকে জাপটে ধরলে, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারলে না। দুধা পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়লে, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমার আর রক্ত নেই, তা জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দে, মরা ছেড়ে দে। কানু বললে, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতেও আজ আমার মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি! এদিকে আমরা চারজন, অন্যদিকে মোড়া একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, তারপর এসে ছুলো বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে, চলেছে গঙ্গার অতল জলে। আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞানগম্যি যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘোর। সে মরিয়া হয়ে মরার সঙ্গে টাকবোয়ার চলছে যেন আমাদের। অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতা আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আমরাও ছাড়তে পারছি না কানুকে।
যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে। আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার কালো অন্ধকার জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে পেতপুরীর অন্ধকার জগৎ, এই মরাটা তারই দিকে আমাদের নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্যারে আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম 4 জন, হলাম 6 জন। পূর্ণদমে চলতে লাগলো আমাদের অমানসিক টাকোপুয়ার। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছালো। তখনও তার প্রচণ্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জল, সেখান থেকে কোমর জল, সেখান থেকে হাঁটু জলে। ওদিকে টানটাও ঝড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে একবারে ছিটকে এলো ওপরে, আর আমরা 6 জন হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়লাম। আর ভুস, ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপর জলের মধ্যে দেখা দিল বাঞ্ছা থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠল? ধীরে সুস্থে বাঞ্ছা বলল, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করলে। আমাদের কাংলার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই বেটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল, মিথ্যাবাদী, জোচ্চোর। বাঞ্ছা বললে, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা, ভূতের জয় জয়কার হোক। নিরুত্তর কেষ্টা হনহন করে নেমে গেল রাস্তায়। আজ আপনারা শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভুতুড়ে। টেনিদার সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় কিশোর সাহিত্যের জন্য জনপ্রিয়। এই ছোট গল্পটি আমরা নিয়েছি নারায়ণ গঙ্গোপাধ্যায় সমগ্র কিশোর সাহিত্য এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পের লেখক কেষ্টা, নরেশ, পটলা, কানু এবং বাঞ্ছা। আমার আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমাদের করা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আজকের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর এভাবেই ভালোবেসে সব সময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।